অভিযোগে তৃণমূলের ধর্ণা চলাকালীন কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ 4টি জেলার 6টি জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান এবং প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান চলছে। সল্টলেক থেকে বহরমপুর, হুগলি, চুঁচুড়া, এমনকি ঝাড়গ্রাম সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি কথা বলতে এসেছি সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতিতে, বাংলার রাজ্য রাজনীতিতে একটি নতুন চুরির খবর আসছে এবং এই চুরি খবরটা, এই জোট চুরি, এই করাপশন, এই দুর্নীতির খবরটা নতুন কিছু নয়, কিন্তু এই পার্টিকুলার ইস্যুতে জিনিসটা প্রথমবার ইনভেস্টিগেট করা হচ্ছে। বন্ধুরা, আজ সকালবেলা 9:30টার সময় থেকেই দেখতে পাচ্ছি যে টিভির পর্দায় নানান রকমের খবর চলছে উইথ রেসপেক্ট টু এই নতুন দুর্নীতির তদন্ত। এবং মজার বিষয় হচ্ছে যে যেখানে যেখানে তদন্ত চলছে তার মধ্যে থেকে একটি জায়গা হচ্ছে আমাদেরই বাড়ির খুব কাছে। বন্ধুরা, বিষয়টাকে একটু সহজে খুলে বলি। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চটাকে ব্যবহার করে ওই মনরেগার যে বকেয়া টাকা, 100 দিনের যে টাকা, সেটা পাচ্ছে না করে খুব কান্নাকাটি করলো। তারপরে কি হলো? তারপরে হলো যে ওখান থেকে নিজেই ঘোষণা করলো যে 21শে ফেব্রুয়ারি একটা ডেডলাইন ধরে দিল যে 21শে ফেব্রুয়ারি আমি 21 লক্ষ লোকের বিগত 2 বছরের টাকা ফেরত দিয়ে দেবো। এটা 1 নম্বর কথা উনি বললেন। উনি এটাও বলেছেন যে মানুষরা 2 বছর ধরে, 21 লক্ষ মানুষ 2 বছর ধরে 100 দিনের কাজ করে গেল, কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য ওরা টাকা পেল না, অতএব সরকারও তাদেরকে টাকাটা দিতে পারলো না, কিন্তু এই রাজ্য সরকার ওদের টাকা ফেরত দিয়ে দেবে। আর তাই নিয়ে মঞ্চের মধ্যে একখানা হঠাৎ করে একটা উল্লাস শুরু হয়ে গেল। অনেকেই প্রশ্ন করলো যে যদি তোমার কাছে টাকা থাকতোই তাহলে তুমি কেন ক্লেম করছিলে, বা আরেকটাও প্রশ্ন করছে যে অতগুলো টাকা তোমার কাছে আসবে কোথা থেকে। এগুলো তো একদিকের কথা। আর একটা দিকের কথা হচ্ছে যে যারা যারা মানুষরা যারা পাবে টাকাটা, তাদের বক্তব্য কিন্তু খুব অন্যরকম। তারা জানে যে টাকাটা যখন আসবেও তার মধ্যে থেকে কতটা টাকা তাদের কাটমানিতে যাবে। এই মন্ত্রী, সেই মন্ত্রী, এই কাউন্সিলর, সেই কাউন্সিলর, দুঃখে তারা ফেটে পড়ছে, তাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে মানে সাকুল্যে যে টাকাটা পাবে সেটা হয়তো 40 দিনের টাকা ওরা পাবে, সেটা পর্যন্ত পাচ্ছে না। রাত্রিরে আমাদেরকে যদি আমাদেরকে রাজ করি আমাদের সামনে তুলে নিয়ে যাবে। কোন নেতারা পেটে? ওই শিবু হাজরা এবং উত্তম সর্দার, এইসব লোক। ওরা নিজে আসে না, ওরা পেয়াদা পাঠিয়ে দেয়। 365 দিনের মধ্যে 100 দিনের কাজের নিশ্চয়তা। হ্যাঁ, 100 দিনের কাজ, তাও চটে না, গড়ে চটে 40 দিনের কাজ। ওই কটা টাকা, সেটাও চিন্তাই হয়। ঝড় বাদলে এই মেয়েদেরকে নিয়ে, বোম মেয়েদেরকে নিয়ে কাজ করেছি, বিশাল বস্তা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না আজকে। কি এর জন্য পাবো না? হ্যাঁ, কি এর জন্য পাবো না আজকে? কি হলো আমাদের কি জল পড়ে আমাদের? সুতরাং এই সরকার 21 তারিখের মধ্যে টাকা দিয়ে দেবে 21 লক্ষ লোকের এই ইলেকশনের আগে, এটা খুব বোঝা যায় যে আসলেও দরদটা আছে মা মাটি মানুষের জন্য, নাকি শুধু ইলেকশনটা জেতার জন্য এতটাই মন আকুল হয়ে আছে। অন্যদিকে যে 100 দিনের কাজ, যে কাজের টাকা নাকি কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, যে কাজের মধ্যে 2 লক্ষ কোটি টাকার উপর করাপশন হয়েছে এমনটা সিএজি রিপোর্ট বলছেন, সেই দুর্নীতিটার এগেনস্টে, সেই দুর্নীতিটার জন্য, সেই দুর্নীতিটাকে ইনফর্ম করার জন্য 2019 সাল, 2020 সাল এবং 2021 সালে বন্ধুরা এফআইআর করা হয়, কমপ্লেনটা আসে, ইনভেস্টিগেশন শুরু হয়। আজ সকালবেলা 9:30 নাগাদ আমি যখন টিভি খুলি, টিভির পর্দায় দেখানো হচ্ছে যে আজকে সকালবেলা ইডি মনরেগা কেলেঙ্কারি, 100 দিনের দুর্নীতি যেটা রাজ্য সরকার করেছে, তার তদন্ত 6টি জায়গায় একসঙ্গে চালানো হচ্ছে। ইয়েস, 6টি জায়গায় একসঙ্গে চালানো হচ্ছে। তার মধ্যে থেকে ঝাড়গ্রাম, হুগলি, চুঁচুড়ো, আমাদের সল্টলেক, কোনোখানে বাদ নেই। সল্টলেকে তো বরঞ্চ একটি গভর্নমেন্ট অফিসারের বাড়িতে ইডি হানা মেরেছে। উনি বহু জায়গার ভিডিও ছিলেন, তারপরে আস্তে আস্তে ওনার পদোন্নতি হয়, কিন্তু উনি নাকি বাড়িতে ওনাকে পাওয়া যায়নি। ওনার বাড়ির লোকের যে কথা হচ্ছে, ওনাকে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে পাওয়া যায় না। ব্যাপারটা কি? কোন জায়গায় করাপশনটা হয়েছে? যেদিনকে আমি বন্ধুরা সিএজির রিপোর্টের ভিডিওটা বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে প্রচুর ফেক জব কার্ডস দেওয়া হয়েছিল, প্রচুর ফেক জব কার্ডস দেওয়া হয়েছিল, এবং এই জব কার্ডসটাকে ফেক দেখিয়ে, ভুয়ো জব কার্ড দেখিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়, টাকাগুলো 9-6 হয়।
এখন যে অভিযোগটা দেখা যাচ্ছে, যে কোনো এফআইআর এর মধ্যে লেখা আছে, কমপ্লেনের মধ্যে লেখা আছে, সেটা হচ্ছে এই যে শুধু জব কার্ড নয়, এছাড়া নানান এক্সপেন্সেস সার্টিফিকেটস সেগুলো ভুল দেখানো হয়েছে, প্রচুর ফেক বিলস পাওয়া যাচ্ছে। এক কথায় বলতে গেলে এই এন্টায়ার 100 দিনের প্রকল্প, যেটা একটা সুন্দর একটা নোবেল আইডিয়ার সঙ্গে 2005 সালে কেন্দ্র সরকার লঞ্চ করেছিল, যেটা একটা সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের সত্যিই সেবা হবে, ভালো হবে, এটা ভেবে পশ্চিমবঙ্গে টাকা পাঠানো হয়েছিল। সেই টাকা কিভাবে নয়-ছয় করেছে মা মাটি মানুষের সরকার। আর এই যে তদন্তটা চলছে নানান জায়গায় একসঙ্গে, এরা কিছু না কিছু খুঁজে বার করবেই, এবং এদের ধারণা যে কমপ্লেনেও আছে সেটা হচ্ছে কোটি কোটি টাকা এর মধ্যে ঘাপলা আছে, কোটি কোটি টাকা। অথচ আপনি দেখুন যে ধর্ণা মঞ্চ থেকে কুণাল ঘোষের মতন একটা অত্যন্ত বাজে লোক, সেই লোকটা কি কুৎসিত ভাষা প্রয়োগ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছে। আমি বলছি না যে শুভেন্দু অধিকারী একেবারে ধোয়া তুলসী পাতা, আমি জানি যে তিনি আগে তৃণমূল করতেন, উনি তৃণমূলের হয়ে বহুত গান গেয়েছেন, উনাকে টাকা নিতেও দেখা গেছে, চুরি করতেও দেখা গেছে, উনি বিজেপিতে যাওয়ার পরে বিজেপি আর ওনার এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে না, আই এগ্রি। কিন্তু কুণাল ঘোষ যে ওকে ওই ধরনের কথাবার্তা বলছে, এগুলো বলে একটা উদ্দেশ্য নিয়ে তো বলছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এই যে জনগণের ভালো লাগবে, মানুষের ভালো লাগতে পারে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ। আর যদি লাগে তাহলে কোন সোসাইটিটা উনি তৈরি করছেন? আমি তো দেখিনি যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় ইভেন মিডিয়াকে ওটাকে যখন ব্রডকাস্ট করছে তখন ওটার আওয়াজগুলোকে বিপ সাউন্ড দিয়ে বন্ধ করতে হয়। যে আমাদের নেত্রীর নাম, বাংলার মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকছে, এমন কোন বাচ্চাকে বাংলার মাটিতে আমরা জায়গা দেব না। এটা কুণাল ঘোষ। এছাড়া তৃণমূলের লাভলি এমএলএ, কম বয়সী মহিলা এমএলএ, সে জানেই না কি বলতে হয় না বলতে হয়, কারণ না কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, না কোনো বেসিক সেন্স আছে, না বুদ্ধি আছে, না বিবেচনা আছে, না কিচ্ছু নেই, কিচ্ছু জানে না। তাদেরকে টেনে হেঁচড়ে যদি মাটিতে বসিয়ে দেওয়া যায় বোঝানোর জন্য যে 2 পয়সা খেটে রোজগার কি করে করতে হয় একবার শিখুক, তাহলে হয়তো বুঝতে পারবে যে কত ধানে কত চাল। কিন্তু দিদির কল্যাণে সে এমএলএ, তো এমএলএ হয়ে তিনি কি বললেন একবার শুনে নিন বন্ধুরা। সেখানে অসংখ্য লোক আসে। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে, কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। তাই তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি। বন্ধুরা আপনারা শুনলেন কি বলছে? পার্টিটা থাকলে রোজগার হবে, পার্টিটা থাকলে কামাই হবে। অতএব যতই রাগ হোক, যতই ইগো ক্ল্যাশ হোক, পার্টিটাকে জ্যান্ত রাখতে হবে। আরে গাছে ফল আর ফুল সবই হবে, কিন্তু তার যে গোড়াটা সেটাকে তো শক্ত রাখতে হবে। সুতরাং আপনারা কি করেন না করেন আমার সব জানা আছে। আমি শেষবারের মতন বলছি, এদের এন্টায়ার দলের মধ্যে কেউই মানে ভদ্রভাবে কথা বলতে পারে না, সবাই হুঙ্কারি দেয়। তো বলছে আমি শেষবারের মতো বলছি আমার সব জানা আছে। শুনলেন আপনারা? উনি মুখ ফসকে বলেই ফেললেন যে পার্টিটা কামানোর জায়গা, সুতরাং পার্টি থাকলে কামাতে পারবে, পার্টিটাকে জ্যান্ত রাখো। অর্জুন সিংহ মোটামুটি ইঙ্গিত দিয়ে একই কথা বললেন যে যারা যারা কাটমানি করে, চুরি করে, লোকের গলা কাটছে, ফসল কাটছে, তাদের কিন্তু বুথে বসিও না, তাহলে কিন্তু মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাবে। তার মানে তাদের অন্য কোথাও বসানোর কথা উনি বলছেন। মানে বকলম উনি মেনেই নিচ্ছেন যে এরা আছে আমাদের দলে, কিন্তু এদের মুখটা সামনে রেখো না। আবার সেই লোককে বুঝে বসে যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 টাকা না দিলে ঘরের কারণটা ভরবো না, এই লোকগুলোকে মুখে বসানো। পলিশ ওয়েতে বললেন লাভলির থেকে। লাভলির কথা শুনে আমার মনে হলো ও লাভলি কি বললেন মদন মিত্র যেরকম বলে। আর এই সবের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মদন মিত্র মহাশয় কিন্তু খুব একটা কথা বলছে না, চুপ করে আছে। আমার মনে হয় উনি বেশি বুদ্ধি ধরেন,
উনি জানেন কোন জায়গায় বলতে হয়, কখন বলতে হয়, কখন বলতে হয় না। এই মুহূর্তে ওনাকে যতই লোকে ক্রিটিসাইজ করুক না কেন, এই মুহূর্তে এত কিছু হচ্ছে, এই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সব জায়গায় একটা চু শব্দ পর্যন্ত ওনাকে দেখাই যাচ্ছে না। আর কালকে টিভিতে যে প্রোগ্রাম চলছিল এবিপি আনন্দে, সেখানে তৃণমূলের যে তরফ থেকে যাকে ডাকা হয়েছিল রাহুল বাবু, তিনি বলছেন যে এই যে মোদিজি এই একটা জায়গায় মিটিং করতে যায়, সব জায়গায় মিটিং করতে গেলে কি অমিত শাহকে নিয়ে যায়? এই যে প্রাণ প্রতিষ্ঠা হলো, অমিত শাহকে দেখা গেল, সেখান থেকে প্রশ্ন করেন অমিত শাহ নেই কেন? কিন্তু আপনারা অভিষেকের পেছনে পড়ে আছেন ও নেই কেন? আর ও নেই তো নেই, এতে তো অত হাওয়াবাজি করার কি আছে? আছে, 100 বার আছে। তার কারণ অভিষেক বাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা টাসল চলছে, সেটা শুধু ওই ধর্ণা মঞ্চে না যাওয়ার জন্য নয়। লোকেরা অ্যাজিউম করছে না, লোকেরা এর আগে দেখেছে ওই ধর্ণা মঞ্চে না যাওয়াটা তার একটা আউটকাম। উনি বলেছেন বহুবার এই নতুন লোক পুরনো লোক। আমি আগেও ধর্ণা দিয়েছি, ওনার কথা বন্ধ করেছি, কিন্তু উনি আবার ধর্ণা দিচ্ছেন। প্রত্যেকটা জায়গাতে এই জিনিস। অতএব তৃণমূল দলের যে মধ্যে এটা বিভেদ, অর্জুন সিংকে তৃণমূল দলের লোকেরাই বলছে যে এবারে কিন্তু ওনাকে টিকিট না দেওয়া উচিত, কারণ এটা খুনি পরিবার। নেতৃত্বের কাছে যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয়, আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়, এটা আমার ব্যক্তিগত আবেদন তাদের কাছে। 100 বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে। আমরা অ্যাজ এ ভোটার হিসেবে কি ভাববো? যে তৃণমূল দলটা জানে যে কারা জোট চুরি করে, কারা খুনোখুনি করে, ওদের নামটা হাইলাইট করা যাবে না, তাহলে আমরা এর উপর বিশ্বাস রাখতে পারি? অন্যদিকে এত বড় একখানা মিটিং হবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন না। কেন যাবেন না? ব্যস্ততা কিসের? কোন ইমার্জেন্সি আছে পশ্চিমবাংলায়? নানান প্রশ্ন তুলে দিচ্ছে দলের ক্রেডিবিলিটির উপরে। বন্ধুরা, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। আমরা এই প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা করে আমরা বিশ্লেষণ করবো। দেখা হচ্ছে বন্ধুরা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ, নমস্কার, জয় হিন্দ।